আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন অধ্যায়টি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আজ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যামাগা রেখা বা অ্যামাগা বক্র সম্পর্কে আমরা জানব। শুরুতেই আমরা জানব অ্যামাগা রেখা বা অ্যামাগা বক্র কী। বিজ্ঞানী অ্যামাগা কিছু পরিমাণ আদর্শ এবং বাস্তব গ্যাস নিয়ে বয়লের সূত্রকে ভিত্তি ধরে পরীক্ষা করেন এবং পরীক্ষায় প্রাপ্ত ফলাফল পিভি বনাম পি লেখচিত্রে উপস্থাপন করেন। তোমরা জানো বয়লের সূত্র থেকে আমরা 3 ধরনের লেখচিত্র পেয়ে যাই। 1 নম্বর ভি বনাম 1/p, 2 নম্বরে ছিল পিভি বনাম পি এবং 3 নম্বরে ছিল পি বনাম ভি লেখচিত্র। বিজ্ঞানী অ্যামাগা যেহেতু বয়লের সূত্রকে ভিত্তি ধরে পরীক্ষাটি করেন, তিনি সেই পরীক্ষায় প্রাপ্ত ফলাফলটি পিভি বনাম পি লেখচিত্রে উপস্থাপন করেন এবং পিভি বনাম পি লেখচিত্রে তিনি যে উপস্থাপন করেন সেখানে তিনি যে রেখাগুলো পেয়ে যান স্থির তাপমাত্রায়, সেই রেখাগুলোকে বলা হয় অ্যামাগা রেখা বা অ্যামাগা বক্র। শিক্ষার্থীরা, আমরা জানি আদর্শ গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়লের সূত্র মেনে চলে। তাই বিজ্ঞানী অ্যামাগা যদিও আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস নিয়ে তার পরীক্ষাটি করেন, তাই আদর্শ গ্যাসকে নিয়ে তিনি যখন পরীক্ষা করেন তার পরীক্ষার ফলাফল তিনি যখন পিভি বনাম পি লেখচিত্র উপস্থাপন করেন, সেই ক্ষেত্রে লেখচিত্র উপস্থাপন করার পর তিনি একটি সমান্তরাল সরলরেখা পেয়ে যান, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পেয়ে যান আদর্শ গ্যাসের জন্য। কারণ আমরা ইতোমধ্যেই জেনেছি বয়লের সূত্র থেকে যে পিভি বনাম পি লেখচিত্রের রেখাগুলোর প্রকৃতি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। যেহেতু আদর্শ গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়লের সূত্রকে মেনে চলে, তাই আমরা সেই লেখচিত্রের মতো করে তা পেয়ে যাই। কিন্তু বিজ্ঞানী অ্যামাগা বয়লের সূত্রকে ভিত্তি ধরে তিনি যে বাস্তব গ্যাসের জন্য পরীক্ষা করেন, সেই বাস্তব গ্যাসের জন্য পিভি বনাম পি লেখচিত্রে তিনি 2 ধরনের লাইন বা রেখা পেয়ে যান। তোমরা এখানে চিত্রের মধ্যে লক্ষ্য করবে, আমরা প্রথমে যা দেখতে পাই আদর্শ গ্যাসের জন্য যদিও তা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু লাইন উপরে রয়েছে এবং কিছু লাইন নিচ থেকে উপরের দিকে উঠছে। এই প্রেক্ষিতে বিজ্ঞানী অ্যামাগা যেটি লক্ষ্য করেন বা তিনি যেটি উপস্থাপন করেন যে বাস্তব গ্যাসের জন্য পিভি বনাম পি লেখচিত্রে 2 ধরনের লাইন বা রেখা দেখা যায়। 1 নম্বর হলো আদর্শ গ্যাসের লাইনের উপরে, এবং এটা আমরা কখন দেখতে পাবো? ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম। কেন আমরা ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে এমন দেখতে পাই তা সম্পর্কে ম্যাম কিছুক্ষণ পরেই ব্যাখ্যা করছি। এবং আরেকটি তিনি যেটি দেখতে পান আদর্শ গ্যাসের লাইনের নিচে, এবং এগুলো দেখা যাবে বড় আণবিক ভর বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে। বড় বলতে বোঝাচ্ছি বেশি আণবিক ভর বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে, যেমন মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। তোমরা খেয়াল করবে এখানে কিছু লাইন আছে আদর্শ গ্যাসের লাইনের উপরে, যেগুলো হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য আমরা দেখব, এবং কিছু লাইন হচ্ছে আদর্শ গ্যাসের লাইনের নিচে। তাহলে সেগুলো আমরা দেখতে পাবো বেশি আণবিক ভর বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। শিক্ষার্থীরা, তোমরা জানো ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব কম থাকে, ফলে চাপ প্রয়োগে এই সকল গ্যাসসমূহকে বেশি পরিমাণে সংকুচিত করা যায় না। তাই তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলও তেমন বেশি বৃদ্ধি পায় না, ফলে চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এতে করে লেখচিত্রের অবস্থান হয় আদর্শ গ্যাসের লাইনের উপরে। তোমাদেরকে একটি ছোট উদাহরণ যদি বলি, ধরলাম একটি ছোট কাগজ, তাকে চাইলেও কিন্তু আমরা আর বেশি পরিমাণে ছোট টুকরোই রূপান্তর করতে পারি না। ঠিক তেমনি আমরা যখন ছোট আণবিক ভর বিশিষ্ট কোনো গ্যাস নিব, সেই গ্যাসকে আমরা চাইলেও অনেক বেশি পরিমাণে চাপ প্রয়োগে সংকুচিত করতে পারি না। ফলে যতই আমরা চাপ প্রয়োগ করি না কেন, যেহেতু তা বেশি পরিমাণে সংকুচিত হয় না,
চাপ বৃদ্ধির সাথে সাথে তার পিভি এর মানটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এই কারণে পিভি বনাম পি লেখচিত্রে বিজ্ঞানী অ্যামাগা যখন উপস্থাপন করেন ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসদের লেখচিত্র, সেক্ষেত্রে তিনি তা আদর্শ গ্যাসের লাইনের উপরে দেখতে পান। আরেকটি বিষয়, বড় আণবিক ভর বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব যেহেতু বেশি থাকে, ফলে চাপ প্রয়োগে এই সকল গ্যাসসমূহকে যথেষ্ট পরিমাণে সংকুচিত করা যায়, তাই তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল সহজে বৃদ্ধি করা যায়। ফলে চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান ক্রমান্বয়ে হ্রাস পায়। এই কারণে আমরা লেখচিত্রে দেখি যতই আমরা চাপ বাড়াবো পিভি এর মান ক্রমান্বয়ে প্রথমে হ্রাস পাবে, এবং তোমরা জানো যে একটি নির্দিষ্ট পর্যায় পরে বা একটি পর্যায়ে মানগুলো মানে সেই মান গ্যাসগুলো যখন ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসের মতো হয়ে যাবে, অর্থাৎ আণবিক ভরের মানটি যখন কমে যাবে, তখন তাদেরকে আর চাপ প্রয়োগে বেশি পরিমাণে সংকুচিত করা যাবে না, অর্থাৎ আন্তঃআণবিক বলকে বা আন্তঃআণবিক আকর্ষণ বলকে আর বৃদ্ধি করা যাবে না। তখন পিভি এর মান চাপ বাড়ানোর সাথে সাথে বৃদ্ধি পাবে, অর্থাৎ বড় আণবিক ভর বিশিষ্ট গ্যাসদের ক্ষেত্রে এদের লেখচিত্রের অবস্থান প্রথম ক্ষেত্রে আদর্শ গ্যাসের লাইনের নিচে এবং ক্রমান্বয়ে তা বৃদ্ধি পেতে পেতে আদর্শ গ্যাসের লাইনের উপরের দিকে চলে যায়। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে ম্যাম কিছুক্ষণ আগে একটি ছোট কাগজ দিয়ে ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসের কথা বললাম। আমরা যদি এখন এমন বলি বড় আণবিক ভর বিশিষ্ট গ্যাসদের জন্য একটি বড় কাগজের টুকরোকে আমরা চাইলে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র টুকরোতে রূপান্তর করতে পারি, কিন্তু একটি পর্যায়ে যখন কাগজগুলো অনেক ছোট টুকরোতে রূপান্তরিত হয়ে যাবে, তাদেরকে চাইলেও আমরা ছোট টুকরো রূপান্তর করতে পারবো না। ঠিক তেমনি বড় আণবিক ভর বিশিষ্ট গ্যাসদেরকে প্রথমে অধিক চাপে চাইলে আমরা সংকুচিত করতে পারি, তখন চাপ বৃদ্ধির সাথে সাথে তাদের আয়তনের মানটি যেহেতু অনেক বেশি পরিমাণে হ্রাস পায়, পিভি এর মানও হ্রাস পেয়ে যায়। কিন্তু একটি নির্দিষ্ট পর্যায়ে পরে যেহেতু আর তারা সংকুচিত হয় না, তখন চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তনের মানের যেহেতু আয়তনের মানটি যেহেতু বেশি সংকুচিত হয় না, তখন আয়তনের মানটিও যেহেতু বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমরা বলবো পিভি এর মানও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এবং তখন লেখচিত্রটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে আদর্শ গ্যাসের লাইনের উপরের দিকে যায়। শিক্ষার্থীরা, ম্যাম তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে বললাম, আমাদের বইয়ে এভাবে লেখা আছে যে প্রথম ধরনের লেখ সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন হিলিয়ামের জন্য দেখা যায়, অর্থাৎ আদর্শ গ্যাসের লাইনের উপরে। এইসব গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান ক্রমাগত বাড়ে, অর্থাৎ পিভি এর মান আদর্শ গ্যাসের প্রত্যাশিত মান অপেক্ষা বেশি হয়। এদের বেলায় প্রেষণ মাত্রা মানে সংকোচন মাত্রা বা সংকুচিত হওয়ার ক্ষমতা অনেক কম থাকে। তোমাদেরকে আগেই বলেছি ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসগুলোকে আমরা চাইলেও অধিক চাপে সংকুচিত করতে পারি না খুব বেশি পরিমাণে, এই কারণে এদের লেখচিত্রগুলো বা লেখচিত্রের লাইনগুলো সরলরেখা হয়ে থাকে। আবার বড় আণবিক ভর বিশিষ্ট গ্যাসগুলোর ক্ষেত্রে যেটি বলা আছে, চাপ বৃদ্ধির সাথে সাথে প্রথমে পিভি এর মান আদর্শ মানের চেয়ে ক্রমাগত কমে, এবং একটি সময় একটি ন্যূনতম মানে পৌঁছানোর পর চাপ বৃদ্ধির সাথে সাথে তা বাড়তে থাকে এবং আদর্শ মানের চাইতে সেটি বেশি হয়। এদের বেলায় চাপ বৃদ্ধির সাথে প্রথম দিকে প্রেষণ মাত্রা বা সংকোচন মাত্রা বেশি থাকে, এবং পিভি এর মান ন্যূনতম মানে পৌঁছানোর পর প্রেষণ মাত্রা ধীরে ধীরে তখন কি হয়ে যায়, হ্রাস পায়, এবং এদের লেখচিত্রগুলো তখন বক্রলেখ হয়, অর্থাৎ বাঁকা আমরা দেখতে পাই, কতগুলো রাইট চিহ্নের মতো। শিক্ষার্থীরা, এরই প্রেক্ষিতে এখন আমরা একটি প্রশ্ন সম্পর্কে জানব। এটি আমাদের বোর্ড পরীক্ষায় উচ্চতর দক্ষতার প্রশ্ন এসেছে, এবং আমাদের এমসিকিউ অংশ আমরা দেখতে পাই যে আমাদেরকে কয়েকটি গ্যাসের নাম বলবে বা এইভাবে বলবে নিচে কোন গ্যাসটিকে সহজে তরলে রূপান্তর করা যায়, এরকম বিষয় এবং কেন সেটি। ধরে নিলাম 4টি গ্যাস রয়েছে, মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। আমাদের কাছে যদি জানতে চাই এই গ্যাসসমূহের মধ্যে কোনটিকে আমরা সহজে তরলে রূপান্তর করতে পারবো, তাহলে তোমাদের যেটি কাজ, তোমরা আগে যে গ্যাসগুলোকে বলবে যে এদের মধ্যে কোনটিকে তরলে রূপান্তর করা যাবে সহজে, তোমরা আগে সেই গ্যাসগুলোর আণবিক ভর নির্ণয় করবে। যেমন মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড যদি হয়, তবে মিথেনের ভর হলো 16, নাইট্রোজেনের 28, অক্সিজেনের 32, কার্বন ডাই অক্সাইডের 44।
তাহলে ইতোমধ্যে আমরা জেনেছি যে যার আণবিক ভরটি বেশি হবে তার পেষণ মাত্রাটি অনেক বেশি থাকে, অর্থাৎ তাকে চাপ প্রয়োগে আমরা অনেক বেশি সংকুচিত করতে পারবো। আর যাকে চাপ প্রয়োগে আমরা সংকুচিত করতে পারবো তার আন্তঃআণবিক আকর্ষণ বল তত বেশি হবে, এবং আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকা মানেই হলো সেই গ্যাসটির সহজে কি হয়ে যাওয়া, তরলে রূপান্তরিত হওয়া। তাহলে মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের মধ্যে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরই সবচেয়ে বেশি, তাই আমরা বলবো কার্বন ডাইঅক্সাইডকে চাপ প্রয়োগে আমরা কি করতে পারবো, খুব বেশি পরিমাণে সংকুচিত করতে পারবো, অর্থাৎ তার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্যাসটি সহজে তরলে রূপান্তরিত হবে। আর এরপর ক্রমান্বয়ে কার হবে, এরপর কার্বন ডাইঅক্সাইডের তুলনায় যার ভর একটু কম, যেমন সেটি অক্সিজেন, এরপর হবে নাইট্রোজেন এবং এরপর মিথেন। তোমাদের এমসিকিউ অংশে আসলে নিচের কোন গ্যাসটিকে সহজে তরলে রূপান্তর করা যাবে, তোমরা সেই ক্ষেত্রে তোমাদের এমসিকিউর যে অপশন রয়েছে সেই অপশনগুলোর মধ্যে যে গ্যাসগুলো উল্লেখ থাকবে তাদের মধ্যে যার ভরটি বেশি হবে তারই কি হবে, তাকেই আমরা সহজে তরলে রূপান্তর করতে পারবো। আর যদি আসে সহজে তরলে রূপান্তর করা যাবে না কোনটিকে, সেই ক্ষেত্রে যার আণবিক ভরের মানটি সবচেয়ে কম হবে তাকেই আমরা সহজে তরলে রূপান্তর করতে পারবো না, কারণ তার পেষণ মাত্রা বা সংকুচিত হওয়ার ক্ষমতাটা অনেক কম চাপ বৃদ্ধির সাথে সাথে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানব বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক সম্পর্কে। তোমরা ইতোমধ্যেই জেনেছ আদর্শ গ্যাসসমূহ যে আচরণ করে বাস্তব গ্যাসসমূহ একই আচরণ করে না, এবং বিজ্ঞানী অ্যামাগার পরীক্ষায় আমরা যে লেখচিত্র দেখতে পাই তাতেও সুস্পষ্ট যে আদর্শ গ্যাসসমূহের জন্য আমরা যে ধরনের লেখচিত্র পাই বাস্তব গ্যাসের জন্য আমরা একই ধরনের লেখচিত্র পাই না। তাহলে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে ভিন্নতা দেখায় বা বইয়ের ভাষায় আমরা যাকে বলি বিচ্যুতি দেখায়, আর বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ হতে যে বিচ্যুতি বা ভিন্নতা দেখায় তাকেই বলা হয় বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। আর আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি হলো পিভি ইকুয়ালস টু এনআরটি। সংকোচনশীল গুণাঙ্কের সাথে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটিকে সম্পর্কিত করে একটি নতুন সমীকরণ হলো পিভি ইকুয়ালস টু জেড এনআরটি, যেখানে জেড হলো সংকোচনশীল গুণাঙ্ক। তার মানে এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাই জেড ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এনআরটি। এক মোল আদর্শ গ্যাসের জন্য অর্থাৎ এন এর মান যখন 1 হবে সমীকরণটি থেকে আমরা পেয়ে যাব জেড ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই আরটি। শিক্ষার্থীরা, জেড ইকুয়ালস টু পিভি ডিভাইড বাই আরটি থেকে আমরা তিনটি সিদ্ধান্তে উপনীত হই। এক নম্বর হচ্ছে জেড এর মান যখন 1 হবে তখন তা আদর্শ গ্যাসকে নির্দেশ করবে, অর্থাৎ আমরা জানি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু আরটি, তাহলে সেই ক্ষেত্রে পিভি আর আরটির মান যখন সমান হয়ে যাবে তখন সেক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1 হয় এবং তা আদর্শ গ্যাসকে নির্দেশ করে। আর জেড এর মান যদি একের চেয়ে কম বা বেশি হয় তবে তা বাস্তব গ্যাসকে নির্দেশ করে। যদি আমরা এমন জানি যে ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসদের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তনের মানটি তেমন বেশি সংকুচিত হয় না বিধায় পিভি এর মানটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে পিভি এর মানটি যদি বড় হয় ছোট আণবিক ভর বিশিষ্ট গ্যাসদের ক্ষেত্রে আরটি সাপেক্ষে, তাহলে জেড এর মান তখন একের চেয়ে বড় হবে এবং তা বাস্তব গ্যাসকে নির্দেশ করবে, এবং আমরা যেটি বলতে পারি এক্ষেত্রে গ্যাসটি আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য, অর্থাৎ তাকে কম সংকুচিত করা যায়, যেমন হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি। আর জেড এর মান যদি একের চেয়ে কম হয় তাও তা বাস্তব গ্যাসকে নির্দেশ করে, অর্থাৎ একের চেয়ে কখন কম হবে আমরা জানি বড় আণবিক ভর বিশিষ্ট গ্যাসদের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তন অনেক বেশি সংকুচিত হয় বিধায় পিভি এর মান ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, তখন জেড এর মানটি হয়ে যায় একের চেয়ে কম, এবং সেক্ষেত্রে আমরা যেটি বলতে পারি এক্ষেত্রে গ্যাসটি আদর্শ গ্যাস অপেক্ষা বেশি পেষণযোগ্য, অর্থাৎ আমরা তাকে বেশি পরিমাণে সংকুচিত করতে পারি, যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ইত্যাদি। আরেকটি বিষয় যেটি মনে রাখবে যে এসব গ্যাস পানিতে অধিক দ্রবণীয়। শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউতে এখনো পর্যন্ত বোর্ডে অনেকবার এসেছে আদর্শ গ্যাসের জন্য জেড এর মান কত, আমরা অবশ্যই বলবো জেড এর মান 1। বাস্তব গ্যাসের জন্য জেড এর মান একের চেয়ে কম বা একের চেয়ে বেশি হতে পারে, অর্থাৎ তা হতে পারে 0.5, 0.6, 1.2, 1.3, যাই হোক তোমরা তা খেয়াল রাখবে। কেবলমাত্র 1 হলেই তা আদর্শ গ্যাস, 1 এর কম বা 1 এর বেশি হলে তা বাস্তব গ্যাসকে নির্দেশ করবে।
শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত যতটুকু অংশ তোমাদেরকে পড়ালাম তোমরা তা বাসায় ভালোভাবে পড়বে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা তা কমেন্টস করে জানাবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।